নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। আমার কাছে প্রচুর পেশেন্ট আসেন যাদের থাইরয়েড গ্ল্যান্ডের একটা সমস্যা আছে, মেনলি হাইপোথাইরয়েডিজম, মানে আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড, মানে থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক করে থাইরয়েড হরমোনস গুলোকে তৈরি করতে পারছে না। তো তার জন্য অবশ্যই ওষুধ তো খেতেই হবে, তার জন্য ডাক্তারের কাছে যাওয়াটা তো মাস্ট। কিন্তু তাছাড়া অনেকেই যেটা জিজ্ঞাসা করতে আসেন, অনেক ক্ষেত্রেই একটা ওয়েটের সমস্যা হয়ে যায়, ওয়েট গেইন হয়ে যেতে পারে। অথবা যেটা হয় যে তারা বুঝতে পারেন না যে নানান বিষয় তো ইউটিউবে চলতে থাকে, মানে এটা খাবেন না ওটা খাবেন না। তো কি খাবো অ্যাকচুয়ালি, আর কেন যে জিনিসগুলো না করা হচ্ছে সেগুলো কেন খাবো না। তো বিশেষভাবে যখনই থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা নিয়ে পেশেন্টরা আসেন, তারা আগে থেকেই একটা নোশন নিয়ে চলে আসেন যে বাঁধাকপি, ফুলকপি, বা আজকালকার দিনে খুবই যেটা ইম্পর্টেন্ট হয়ে গেছে ব্রকলি, এইগুলো খাওয়া যাবে না। তো আমিও সেক্ষেত্রে ওনাদের অবশ্যই বলে দিই যে হ্যাঁ, এগুলো তো খাওয়া যাবে না, কিন্তু আপনাকে জানতে হবে যে কেন খাওয়া যাবে না, বা মাঝে মধ্যেও যদি কখনো খান তো কিভাবে খাবেন সেগুলো। কারণ হয়তো শীতকালে আপনারা ক্যাবেজ আর কলিফ্লাওয়ার খেলেনই না, ফুলকপি বাঁধাকপি তো সেই সময় আসল স্বাদ নিয়ে আসে। তো সিজনাল কোনো সবজি খাবেন না। আর যদি থাইরয়েড কন্ট্রোল থাকে তাহলে কিভাবে খাবেন, আজকে সেটা নিয়ে আলোচনা করব। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, এইগুলোকে বলা হয় ক্রুসিফেরাস ভেজিটেবলস। এই ক্রুসিফেরাস ভেজিটেবলস এর মধ্যে এমন একটা কেমিক্যাল বা সাবস্টেন্স থাকে যেটাকে বলা হয় গয়েট্রোগেনস। এই গয়েট্রোগেনস গুলো অ্যাকচুয়ালি কি করে, এই থাইরয়েড গ্ল্যান্ডকে, আয়োডিনটাকে অ্যাবজর্ব করতে দেয় না। আর থাইরয়েড গ্ল্যান্ড যদি আয়োডিনকে ঠিকভাবে অ্যাবজর্ব করতে না পারে, তাহলে সেক্ষেত্রে তারা ওই T3 T4 এই হরমোনগুলোকে রিলিজ করতে পারে না। বেসিক্যালি থাইরয়েড হরমোন তৈরি হতে পারে না। তখনই এই থাইরয়েড গ্ল্যান্ডটা আন্ডার অ্যাক্টিভ হয়ে যায়, বা বেশি করে আয়োডিনটাকে অ্যাবজর্ব করার জন্য এটা সাইজে অনেকটা বেড়ে যায়। তখন হয়ে যায় গয়টার, মানে গলার কাছটা একটা অদ্ভুত ভাবে ফুলে যায় মানুষের। তো সে থেকে আইডেন্টিফাই করা যায় যে তাদের অবশ্যই হাইপোথাইরয়েডিজম হয়েছে। তো সেক্ষেত্রে তাহলে বুঝতে পারছেন যে কেন ক্যাবেজ, ব্রকলি, কলিফ্লাওয়ার, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলিগুলোকে না খেতে বলা হয়। এর মধ্যে আরেকটা আছে হচ্ছে সয়াবিন বা গ্লুটেন যুক্ত যে হোল গ্রেনস, এগুলোকেও একটু কম খেতে বলা হয়। তার কারণ হচ্ছে এইগুলোতেও এই গয়েট্রোগেনস থাকে, বা যখন থাইরয়েড মেডিসিন খাওয়া হয় তখন এই সয়া প্রোডাক্টস গুলো বিশেষভাবে এই থাইরয়েড মেডিসিনটাকে শরীরে অ্যাবজর্ব হতে দেয় না। তো সেই কারণেই এই খাদ্যগুলোকে আমরা না করতে বলা হয়। কিন্তু আপনাকে জানতে হবে যে এই যে ফুলকপি, বাঁধাকপি, এগুলো বিশেষভাবে যদি কাঁচা খাওয়া হয় আর অনেকটা বেশি পরিমাণে খাওয়া হয়, তখনই কিন্তু এই থাইরয়েড হরমোনের সাথে এর একটা দ্বিধাদ্বন্দ্ব লেগে যায়। আদারওয়াইজ যদি এটাকে ভালো করে রান্না করা হয়, ভালো করে ফুটিয়ে জল ফেলে দিয়ে তারপরে যদি এটাকে আবার রান্না করা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই এই গয়েট্রোগেনস গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনাদের হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে এগুলোকে বেশি খাবেন না। তবে যদি সিজনাল সবজি হিসেবে কখনো শীতকালে এগুলো খেতে চান, তো সপ্তাহে একদিন কি ম্যাক্সিমাম দুদিন যে কোনো একটা খাবেন, তাহলে পরিমাণটা অনেকটাই পরিমিতভাবে খাওয়া গেল। আর এটার সিজনাল যে স্বাদটা সেটাও আপনারা পেতে পারলেন। এরপরে বলবো যে এই থাইরয়েড হরমোনের সমস্যায় যারা ভুগছেন অলরেডি, তাদের আয়োডিন যুক্ত খাবার অবশ্যই খাওয়া উচিত। 1 নম্বর হচ্ছে অবশ্যই দুধ বা দুধের যে কোনো প্রোডাক্ট, যেরকম টক দই বা ছানা রেগুলার রাখতে পারেন, আর অবশ্যই দুধ যদি খেতে পারেন সেটা রাখবেন ডায়েটে। এর সাথে বলবো হচ্ছে যে কোনো আয়োডাইজ সল্ট যেটা মার্কেটে অ্যাভেলেবল আছে যে কোনো ব্র্যান্ডের, সেটা অবশ্যই দেখে কিনবেন। সেটা নুন খাচ্ছেন বলে এই আয়োডাইজ সল্ট, মানে থাইরয়েডের সমস্যা আছে তো আমি অনেকটা নুন খেয়ে ফেলি যেহেতু এটা আয়োডাইজ সল্ট, সেটা করবেন না।
তাহলে আবার আপনাদের অন্য সমস্যা হতে পারে, বা আপনাদের অলরেডি যদি ব্লাড প্রেশারের সমস্যা থাকে থাইরয়েডের সাথে, তাহলে নুনটা বুঝে খাবেন। কিন্তু রান্নায় যখনই নুন ইউজ করছেন তখন সেটা যেন আয়োডাইজ সল্ট হয়, এটা মাথায় রাখবেন, কিন্তু পরিমাণটা বুঝে ইউজ করতে হবে। এরপরে বলবো কিশমিশে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, সেটাও রেগুলার ডায়েটে রাখতে পারেন। তাছাড়া হচ্ছে ডিমও কিন্তু একটা গুড সোর্স অফ আয়োডিন, এটাকে রাখুন। যে কোনো নাটস বা সিড, যেরকম অ্যালমন্ড, ওয়ালনাট বা চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, পামকিন সিড, এগুলোতেও কিন্তু আয়োডিন থাকে। তাছাড়া বলবো অবশ্যই যে কোনো সবজিতেও আয়োডিন থাকে, যে কোনো লিফি ভেজিটেবলসে আয়োডিন থাকে। এছাড়া বলবো বার্লি যদি রেগুলার আপনারা হোল গ্রেনস হিসেবে ইউজ করেন, সেটার মধ্যে কিন্তু খুব ভালো আয়োডিন থাকে। এছাড়া পেঁয়াজ বা মিষ্টি আলুতেও কিন্তু ভালো পরিমাণে আয়োডিন থাকে। তো রেগুলার এগুলো ডায়েটে ইনক্লুড করতে পারেন। কিন্তু অনেকেই যারা থাইরয়েড মেডিকেশন নিচ্ছেন, তারা হয়তো ভাবেন যে ফুডের মাধ্যমে ঠিক পরিমাণে আয়োডিন আপনারা পাচ্ছেন না, তখন আপনারা কোনো মার্কেটে অ্যাভেলেবল আয়োডিন সাপ্লিমেন্টেশন নিয়ে থাকেন। সেটাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, আপনাদের কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা ওভার অ্যাক্টিভ হয়ে যেতে পারে। কারণ টু মাচ থাইরয়েড প্রোডাকশনও কিন্তু, থাইরয়েড হরমোন প্রোডাকশন কিন্তু শরীরের জন্য ভালো নয়। তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই যখনই থাইরয়েড মেডিকেশন নিচ্ছেন, তার সাথে সাথে যদি খাবার ছাড়া কোনো আয়োডিন সাপ্লিমেন্টেশন আপনারা নিজে থেকে নিচ্ছেন, সেটা কিন্তু ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে, বা আপনাদের যিনি ডায়েটিশিয়ান তার কাছ থেকে পরামর্শ নিয়েই সেটা ইউজ করবেন। আজকে আপনারা জানতে পারলেন যে কেন কিছু কিছু সবজি আপনাদের মানা করা হয় এই থাইরয়েডের সমস্যা হলে, এই ক্রুসিফেরাস ভেজিটেবলস গুলো বিশেষভাবে, বা সয়াবিন বিশেষভাবে। তো কারণটা জানলে আপনারা অনেকটাই আশ্বস্ত হবেন যে এটা বেশি খাওয়া যাবে না, আর খেলেও আপনারা কিভাবে খাবেন আজকে আমি সেটা বলে দিয়েছি। এভাবে হয়তো আপনারা চললে আশা করি অনেকটাই থাইরয়েড হরমোনকে আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন আর সুস্থও থাকতে পারবেন। নমস্কার।